দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের আলোচনায় আজ আলোচনা করব পাবলো নেরুদার লেখা একটি আন্তর্জাতিক কবিতা, তার সঙ্গে যেটি বাংলায় অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। আজকের এই আলোচনার ক্লাসে যে বিষয়গুলি আলোচনা করব তা হলো এই কবিতার পটভূমি, কবিতার উৎস, কবিতার শব্দার্থ এবং অবশ্যই লাইন ধরে আলোচনায়। প্রথমেই আসবো কবি প্রসঙ্গের কয়েকটি কথায়। কবি পাবলো নেরুদা চিলিয়ান একজন বিখ্যাত কবি এবং রাজনীতিবিদ। তিনি তার নিজের সম্পর্কে বলেছেন, আমি চাঁদের কবি, আমি ফুলের কবি, সর্বোপরি একজন প্রেমের কবি। সত্যিই তাই, নেরুদার কবিতা হয়ে উঠেছে প্রেম ও প্রতিবাদের ভাষ্য। পাবলো নেরুদার সমস্ত কবিসত্তা জুড়ে আছে স্পেনের গৃহযুদ্ধ, সোভিয়েত বিপ্লব, নাৎসিবাদ তথা স্ট্যালিনবাদ, লাতিন আমেরিকার অর্থনীতি ও রাজনীতি, ভিয়েতনাম, কিউবার বিপ্লব। তবে সমাজতন্ত্রের অভ্যুত্থানে আলোড়িত হয়েছে পাবলো নেরুদার কবিতাগুলি। এবার আসবো অবশ্যই কবিতার উৎস প্রসঙ্গে। তার আগে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, কারণ দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ে প্রায় প্রত্যেকটি আলোচনা আগেও করেছি। আমি একটু মনে করিয়ে দিচ্ছি। ধর্ম, দিগ্বিজয় রূপকথা, আদরিণী, শব্দার্থ তত্ত্ব এবং বাংলা ভাষা, এই প্রত্যেকটি আলোচনা এবং প্রশ্নপত্র আমি কিন্তু আগেই আলোচনা করেছি। আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। আর ভিডিও শেষে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আসছি কবিতার উৎস প্রসঙ্গে। কবিতার নাম তার সঙ্গে, যেটি লেখা হয়েছিল স্প্যানিশ ভাষায়। কবিতার নাম ছিল কন ইলা। হ্যাঁ, এই কবিতা এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থে কিন্তু অন্তর্ভুক্ত হয় এবং তারপর এই কন ইলা কাব্যগ্রন্থ, এই কবিতাটি বাংলায় অনুবাদ করেন শক্তি চট্টোপাধ্যায় এবং পাবলো নেরুদার প্রেমের কবিতা গ্রন্থে কিন্তু কবিতাটি স্থান পায়। এর পরবর্তী পর্যায়ে পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা গ্রন্থেও কিন্তু কবিতাটি স্থান পায়। হ্যাঁ, আমরা দশম শ্রেণীতে এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থের একটি কবিতা আমরা পড়েছি, অসুখী একজন। সেখানেও দেখেছি যুদ্ধ পরিস্থিতি, সেখানেও কিন্তু সৈনিক দরজায় দাঁড় করিয়ে রেখে গেছে তার প্রেমিকাকে। সেখানেও পরিষ্কার ছিল না এই প্রেমিকা আসলে কে। আর এই কবিতায় তার সঙ্গে আমরা আলোচনায় দেখব যে কবি কি বোঝাতে চাইছেন। তো বিশেষ পটভূমি একটু মনে করিয়ে দেব। স্পেনের সেই রাজনৈতিক অস্থিরতা, যেটা এই কবিতার মূল পটভূমি, অবশ্যই স্পেনের গৃহযুদ্ধ বলাই ভালো। 1936 খ্রিস্টাব্দ, সেই সময় কি হয়েছিল, স্পেনের রাজার শাসন লোপ পায় এবং 1936 খ্রিস্টাব্দে নির্বাচনে জয়লাভ করে বামপন্থী সরকার এবং এই বামপন্থী সরকার স্পেন সরকার গঠন করে, অবশ্যই প্রজাতন্ত্রী সরকার। কিন্তু 1939 খ্রিস্টাব্দে জেনারেল ফ্রাঙ্কো মুসোলিনি এবং ইটালির সাহায্যে তিনি কিন্তু এই স্পেনের এই প্রজাতন্ত্রী বামপন্থী সরকারকে উচ্ছেদ করেন এবং সেখানেই ক্যাথলিক ধর্মের মর্যাদা দেন, রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা দেন এবং একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা করেন। সেই সময় থেকেই মানুষের মধ্যে অস্থিরতা, রাজনৈতিক দলাদলি এবং মানুষ কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছিল। সেই সময় পর্বেই কিন্তু এই কবিতাটি লেখা হয়েছিল। এবার কবিতার আলোচনায় দেখব কবি কি বোঝাতে চাইছেন। সময়টা খুব সুবিধের না, আমার জন্যে অপেক্ষা করো, দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কষ্টে শিষ্টে উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করবো। সময়টা খুব সুবিধের না, সত্যি তাই। রাজনৈতিক অস্থিরতা, সেই স্পেনের সেই ঘটনা, অবশ্যই সামাজিক অবক্ষয়, নৈতিকতার অবক্ষয়। এই সময় মানুষকে বেঁচে থাকতে হলে কিন্তু প্রতিবাদ করে বেঁচে থাকতে হবে। তাই বলছে আমার জন্য, কবি বলছেন আমার জন্য অপেক্ষা করো। অর্থাৎ অভিজ্ঞ সহযোদ্ধা তার ভাবি প্রজন্মের সহযোদ্ধাকে অপেক্ষা করতে বলছেন দুজনে মিলে খুব সমঝে, খুব বুঝে শুনে এই পরিস্থিতিকে পার করতে হবে বা এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। শুধুই কি দুজন, একজন অভিজ্ঞ সহযোদ্ধা আর একজন ভাবি প্রজন্মের সহযোদ্ধা না, এখানে এই সহযোদ্ধা একটি রূপক হিসাবে ব্যবহৃত হয়েছে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ দুজন সহযোদ্ধা, অর্থাৎ অগণিত মানুষকে কিন্তু
একত্রিত হতে বলছেন, অর্থাৎ যাদের অভিজ্ঞতা নেই, যারা নবীন যোদ্ধা, তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসবেন একজন অভিজ্ঞ যোদ্ধা বা স্বাধীনতাকামী মানুষ, যারা স্বাধীনতা চায়। বলছেন তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো। ছোট্ট দুটি হাত কেন? অভিজ্ঞতায় নবীন, সেই জন্য ছোট্ট দুটি হাত। তাদের চিন্তা ভাবনা সব কিন্তু অনভিজ্ঞ, সেই জন্যে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি পারেন একজন অনভিজ্ঞ হাতকে সঠিক পথে চালনা করতে। বলছেন কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো। বলছেন দেশের এই পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আমাদের পায়ের নিচে মাটি শক্ত করতে হয়, যদি আমাদের অধিকার ফিরে পেতে হয়, তাহলে কিন্তু খুব সহজ কথা নয়। কারণ যুদ্ধে জিতেই কিন্তু আমাদের এই পরিস্থিতির উঠে দাঁড়াতে হবে। আর যদি এই পরিস্থিতির মোকাবিলা একত্রে করতে পারি, হ্যাঁ, ক্লাস 10ম শ্রেণীতে একটি কবিতা পড়েছিলাম, আয় আরো হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকি। একটি লাইন, তাহলে বিভিন্ন রকম প্রতিকূল পরিস্থিতিতে একত্রিত বা সমবেত ভাবের এই যে প্রচেষ্টা, তার ফলেই কিন্তু সমস্যার উত্তরণ ঘটে। কবি সেই বার্তায় দিয়েছেন যে ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। ব্যাপারটা যদি আমরা বুঝতে পারি যে যুদ্ধে জয়, রাজশক্তির বিরুদ্ধে জয় বা প্রতিকূল অবস্থার বিরুদ্ধে জয় কিন্তু সহজ কথা নয়। সন্তর্পণে অতি সতর্কভাবে অভিজ্ঞ ব্যক্তি সহযোগিতায় ভাবি প্রজন্ম সমস্ত সমবেত প্রচেষ্টায় কিন্তু এই পরিস্থিতির উত্তরণ ঘটানো সম্ভব হবে। তা যদি এই পরিস্থিতির উত্তরণ ঘটানো যায়, তাহলেই কিন্তু আহ্লাদ করার মতো পরিস্থিতি আসবে বা আনন্দ করার মতো পরিস্থিতি আসবে। পরবর্তী লাইন, আমার আবার সেরকম এক জুড়ি যারা স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে, পাথর ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। সুখের দিনে একটা জিনিস একটু খেয়াল করবে, সুখের দিনে মানুষ কিন্তু জুড়ি পেয়ে যায়, বন্ধু পেয়ে যায়, সহচর্য পেয়ে যায়, কিন্তু দুঃখের দিনে বা সংগ্রামের দিনে এই সহযোদ্ধাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই সংগ্রামের দিনে যাদের সাহায্য, যাদের পাশে এসে দাঁড়ায়, তারা কিন্তু একই জুড়ি, অর্থাৎ সেই অভিজ্ঞ সহযোদ্ধার পাশে এসে যেসব নবীন সহযোদ্ধারা দাঁড়াবে, স্বাধীনতাকামী, মুক্তিকামী, যারা প্রজাতন্ত্র বিশ্বাস করেন, তারা কিন্তু পাশে এসে দাঁড়াবেন এবং তাদের একাগ্রতা, নিষ্ঠা, পবিত্রতা, এই একত্রিত সম্মিলিত লড়াই কিন্তু তৈরি করতে পারে সাহস, এবং এই সাহসেই তাদেরকে জিতিয়ে দিতে পারে, অর্থাৎ তাদের এই অবস্থার পরিবর্তন কিন্তু ঘটাতে সক্ষম হবে। তাহলে যারা অস্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে, সমাজের এই প্রতিকূল পরিস্থিতিতে যারা বেঁচে আছে, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, শোষিত, নিপীড়িত। সুতরাং তাদেরকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, কারণ পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। সুতরাং তাদের কাছে কোনো আশ্রয় নিরাপদ নয়। অজস্র বিপত্তির মাঝেও কিন্তু বেঁচে থাকার আন্তরিক প্রয়াস তাদের বজায় রাখতে হবে। এ প্রসঙ্গে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লাইন কিন্তু মনে করিয়ে দিই। কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতায় বলেছিলেন যে কঠিনেরে ভালোবাসিলাম। সাফল্য কিন্তু কোনো সহজ রাস্তা ধরে আসে না। সাফল্য পেতে গেলে কঠিন পথ অবলম্বন করতে হবে। যদি আমরা সত্যিই কঠিন পথ অবলম্বন করি, তাহলে কিন্তু সাফল্য অনিবার্য। সুতরাং পাথরে ফাটালেও যাদের বাসা বানাতে আটকায়নি, অর্থাৎ আমরা যদি একটু লক্ষ্য করি, মাটি নেই যেখানে, সেখানেও কিন্তু বট গাছ জন্মগ্রহণ করতে পারে। ছাদের বিভিন্ন কার্নিশে বা বিভিন্ন পাথরের উপরে যেখানে মাটির কোনো অস্তিত্ব নেই, সেখানেও কিন্তু বট গাছ জীবন ধারণ করতে পারে। তাই কতটা কঠিন পরিস্থিতি সে জীবন ধারণ করতে পারে, সমস্ত রকম প্রতিকূলতাকে কাটিয়ে। এইভাবেই কিন্তু প্রজাতন্ত্রে বিশ্বাসী যারা সেই দেশের স্বাধীনতা চায়, যারা দেশকে উত্তরণ ঘটাতে চায়, তারাও কিন্তু এরকম প্রতিকূল পরিস্থিতিতেও কিন্তু নিজেদের বাঁচিয়ে রাখতে সক্ষম হবেন। পরবর্তী লাইনে দেখি, সময়টা মোটেই সুবিধের না, রসু আমার জন্য দাঁড়াও, কাঁকে ছুরি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও। এখানে কিন্তু কবি আবারও সেই প্রতিধ্বনি করেছেন যে সেই সময়ের সেই রাজনৈতিক অস্থিরতার, সেই বেঁচে থাকার জন্য অনুপযুক্ত সেই পরিবেশের, কিন্তু সেই পরিবেশে বেঁচে থাকার জন্য কয়েকটি শর্তের কথাও কিন্তু কবি এখানে জানিয়েছেন।
বলছেন একলার পক্ষে সমস্ত রকম বাধা বিপত্তি দূর করে কিন্তু বেঁচে থাকা সম্ভব নয়, সুতরাং বেঁচে থাকতে গেলে কিন্তু সঙ্গবদ্ধ প্রয়োজন, সঙ্গবদ্ধ জীবনযাপনের প্রয়োজন। সেখানে অভিজ্ঞ ব্যক্তির যেমন প্রয়োজন, সেখানে অনভিজ্ঞ ব্যক্তিরও প্রয়োজন। কারণ অভিজ্ঞ ব্যক্তি কিন্তু হাত ধরে তাকে সেই অভিজ্ঞতার পথ দেখাবেন বা তাদের সেই দর্শন দেখাবেন। কিন্তু এখানে ঝুড়ি কি অর্থে ব্যবহার করা হয়েছে? ঝুড়ি দিয়ে আমরা কি করি? আবর্জনা সাফ করি। সুতরাং এই ঝুড়ির সাহায্যে কিন্তু আমাদের সামনে পড়ে থাকা সমস্ত আবর্জনা, আবর্জনা বলতে কি বোঝানো হয়েছে? সামাজিক অবক্ষয়, রাজনৈতিক অস্থিরতা বা নৈতিকতা, সামাজিকতা, সমস্ত কিছু কিন্তু সাফ করে ফেলতে হবে। আর শাবল দিয়ে কি করব? শাবল একটি লৌহদ্রব্য, আমরা অবশ্যই জানি। শাবলের নির্দয় আঘাতে কিন্তু কঠিন বাধাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। তাহলে কঠিন বাধাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। যেমন ভাবে সঙ্গবদ্ধতাই পারে একমাত্র এই কঠিন বাধাকে দূর করে সমস্ত রকম প্রতিকূল অবস্থা ফিরিয়ে আনা। তাহলে আমরা কি করব? এই শাবলের মতো নির্দয় আঘাতে কঠিন বাধাকে দূর করব, অবশ্যই সঙ্গবদ্ধ হয়ে। আর কি করব? এই ঝুড়ি দিয়ে সামনে কিন্তু সমস্ত আবর্জনাকে সাফ করব। আর কি ব্যবহার করা হয়েছে? যে জুতো পরো। হ্যাঁ, খালি পায়ে যদি আমরা ঘুরি তাহলে কিন্তু রক্তাক্ত হয়ে যাব। খালি পায়ে ঘোরা অর্থ হচ্ছে একাকী ঘোরা, জুতো পায়ে ঘোরা হচ্ছে সাহায্য নেওয়া। অর্থাৎ আমাদের এই কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকতে হলে, নিজেদেরকে টিকিয়ে রাখতে হলে, নিজেদেরকে অধিকার ফিরিয়ে আনতে গেলে কিন্তু সঙ্গবদ্ধ জীবনযাপনেই একমাত্র পারে কিন্তু এই কঠিন পরিস্থিতির জঞ্জালকে ছাপ করে, পরিষ্কার করে, মুছে দিয়ে নতুন জীবনের আশ্বাস বহন করে আনা। কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও। সুতরাং নিরাপদ আশ্রয় ছেড়ে কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে। কারণ দীর্ঘ সুখের জন্য আমাদের নিরাপদ আশ্রয় ছেড়ে বেরিয়ে যেতে হবে। তার জন্য কাপড় চোপড় সঙ্গে নিয়ে নিতে হবে। কারণ সংগ্রামের পথে কিন্তু কোনো বিলাসিতা, কোনো শৌখিনতার স্থান নাই। এর পরবর্তীতে লাইনে আসছি। এখন আমাদের একে অপরকে লাগবে শুধু কার্নেশন ফুলের জন্য না, মধু তালাশের জন্যও না, আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। সুতরাং আমাদের একে অপরকে লাগবে শুধু কার্নেশন ফুলের জন্য না। কার্নেশন ফুল কি? ভূমধ্যসাগরীয় অঞ্চলে এক ধরনের বিশেষ ফুল, গোলাপি রঙের ফুল। তার শোভা এবং সুগন্ধ দিক বিদিক বিদিত। তাহলে আমাদের এই ফুলের শোভা এবং মধুতালা সুন্দর দিনের স্বপ্ন দেখার সময় নয়। এখন আমাদের স্বপ্ন হচ্ছে সমস্ত অনৈতিক অবক্ষয়ের জঞ্জাল ধুয়ে মুছে ছাপ করে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার। এই আগুন হচ্ছে বিপ্লবের আগুন। তাহলে আবার একটু লাইনটায় আসি। এখন আমাদের একে অপরকে লাগবে। সুতরাং একে অপরকে বলতে সেই অভিজ্ঞ সহযোদ্ধা বা একজন অন্যজনের সহচর্য। কেন লাগবে? শুধুমাত্র সুখের দিনের জন্য নয়। সুখের দিনে অনেক বন্ধু পাবো, অনেক সহচর্য পাবো, কিন্তু দুঃখের দিনে আমাদের এই কার্নেশন ফুলের মতো শোভা এবং সৌন্দর্য এবং তার এই প্রতীক আমাদের দরকার নেই। মধু তালাশের জন্যও লাগছে না, কারণ সুন্দর স্বর্ণালী স্বপ্নের দিনগুলো লাগছে না। এখন আমাদের সামনে পড়ে আছে রাজনৈতিক অস্থিরতাযুক্ত, সামাজিক অবক্ষয়িত একটি অনৈতিক সমাজ। তাহলে সেই সমাজকে ধুয়ে মুছে ছাপ করতে গেলে আমাদের কিন্তু ফুলের শোভা দরকার নেই, ফুলের পবিত্রতা দরকার নেই, ফুলের সৌন্দর্যবোধ আমাদের চাই না। আমাদের চাই কিন্তু একতা, এবং আমাদের চাই সমস্ত অনৈতিক অবক্ষয়ের জঞ্জাল ধুয়ে মুছে যেন আগুনে ছাপ করে দেওয়া হয়। আগুন হচ্ছে বিপ্লবের আগুন। এই বিপ্লবের আগুন কিন্তু একমাত্র জ্বলতে পারে সঙ্গবদ্ধতার কারণে। আমরা যদি একত্রিত হই, আমরা যদি সমস্ত প্রতিকূল পরিবেশে একে অপরের পাশে থাকি, একে অপরের হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকার প্রয়াস করি, প্রচেষ্টা করি, সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে অবশ্যই কিন্তু সাফল্য আসবে। এই সঙ্গবদ্ধতাই পারে যে মানুষকে এই বিপদের সময় থেকে উদ্ধার করে সুখের স্বপ্ন দেখাতে। পরবর্তী দু লাইন, অবশ্যই শেষ লাইন। এই যে সুবিধার নয় সময়টা মাথা যতই উঁচু করুক, আমরা আমাদের চার হাত চার চোখে একে জুজবই।
প্রতিবাদের আগুন, রাজনৈতিক অস্থিরতা, দলাদলি, সামাজিক অবক্ষয়, নৈতিকতা যতই ধ্বংস হোক, যতই কিছু স্বার্থান্বেষী লোলুপ মানুষের দৃষ্টি পড়ুক, আমরা যদি সময়টা বিবেচনা করে তার মোকাবিলা করি খুব সন্দর্পণে, একে অন্যের পাশে থেকে, একে অন্যের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে, একে অন্যের বিপদের দিনে পাশে থেকে, তাহলে অবশ্যই কিন্তু সমস্যার মোকাবিলা সম্ভব। এবং একত্রিত সমবেত এই প্রচেষ্টা এবং তা কিন্তু আমাদের সাফল্য নিয়ে আসবে, আমাদের স্বর্ণালী দিনের স্বপ্ন দেখাবে অবশ্যই, এমন আশা করেন কবি। আমরা প্রত্যেকেই তাই আশা করি যে সংঘবদ্ধ জীবনযাপনই পারে জাতিকে, দেশকে, মানুষকে সুখের স্বপ্ন দেখাতে, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাতে। সুতরাং আমি আশা করব কবিতা পাঠে সার্থকতা অবশ্যই লাভ করবে তখনই যখন আমাদের মধ্যে এই সামাজিক বোধ, এই সহচর্যর হাত আমরা বাড়িয়ে দিতে পারবো, তখনই বোধহয় এই কবিতার সার্থকতা লাভ করবে। কারণ পাবলো নেরুদা একজন বিখ্যাত কবি, স্প্যানিশ কবি, নোবেলজয়ী কবি। তার কবিতা সত্যি তুলনাহীন। কারণ দেশের এই খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়েও তিনি আশার কথা শুনিয়েছেন, তিনি স্বপ্ন দেখিয়েছেন, তিনি সমাজতন্ত্রের অভ্যুত্থান ঘটিয়েছেন, তিনি আলোড়িত করেছেন প্রত্যেক সমাজকে, প্রত্যেক জাতিকে, প্রত্যেক মানুষকে। সুতরাং আজকের এই কবিতা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই আগামী পর্বে এই কবিতার প্রশ্নপত্র নিয়ে আমি অবশ্যই আসবো। সবার জন্য শুভেচ্ছা রইল। আজকে আলোচনা এ পর্যন্ত।